এই সব কিছু একসাথে করে যদি আমরা একটু বিশ্লেষণ করি, কি দেখি? কিছু প্রশ্ন সামনে আসে। প্রশ্নগুলো হচ্ছে, বিএনপি কি আসলে পরিবর্তন চায়? পুরনো স্বৈরাচারী রাজনৈতিক চর্চা বা বন্দোবস্ত, যেটা বদলের অনেক আলাপ সভা হলো, তার ফল কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আবারও সেই পুরনো বন্দোবস্ত, কেবল দলের স্বার্থের রাজনীতি করছে সবাই? ছাত্র নাগরিক অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের এক বিশাল স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সেই সংস্কারের আইনি ভিত্তি দিতে তারা প্রণয়ন করেছিল 133টি অধ্যাদেশ। আমরা জানি, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যে, অর্থাৎ আগামী 11 এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ সংসদে অনুমোদন না হলে তার কার্যকারিতা লোপ পাবে। এই প্রেক্ষাপটে আমরা দেখছি, সংসদীয় কমিটিতে আলোচনার পর 98টি অধ্যাদেশ হুবহু এবং 15টি সংশোধনী সাপেক্ষে পাশের সুপারিশ করা হলেও অন্তত 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল বা অকার্যকর হয়ে পড়ার মুখে। প্রশ্ন উঠছে, সময়ের জটিলতায় নাকি রাজনৈতিক সুকৌশলে এই অধ্যাদেশগুলো মারা যাচ্ছে? এই পরিবর্তনের ফলে রাষ্ট্র ও রাজনীতি কি আবারও পুরনো স্বৈরতান্ত্রিক খপ্পরে পড়তে যাচ্ছে? যে 4টি অধ্যাদেশ সরাসরি রহিতকরণ বা বাতিলের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ। এগুলো বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করার জরুরি পদক্ষেপ ছিল। অন্যদিকে 16টি অধ্যাদেশকে অধিকতর যাচাই বাছাইয়ের নামে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো, চলতি অধিবেশনে এগুলো পাশ হচ্ছে না এবং 11 এপ্রিলের পর স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারাবে। এই 16টির মধ্যে কি কি রয়েছে জানেন তো? এই 16টির মধ্যে রয়েছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশের মতো রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের আইনগুলো। সরকার পক্ষের যুক্তি হচ্ছে, তারা জুলাই সনদের ভিত্তিতে নতুন করে আইন করবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব ধরনের গণমাধ্যমে চলছে আলোচনা বাদানুবাদ। সে আলোচনা এবং বাদানুবাদে দেশের সুশীল সমাজ বা চিন্তাশীল শ্রেণীর মানুষেরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেমন গবেষক ও বিশ্লেষক কল্লোল মোস্তফা তার ফেসবুকে অত্যন্ত চমৎকারভাবে সরকারের উদ্দেশ্যগুলো তুলে ধরেছেন। গুম প্রতিরোধ আইন নিয়ে তিনি বলেছেন, সরকারের যুক্তি হলো জাতীয় নিরাপত্তার কারণে আটকের ঘটনাকে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের সরকারের পূর্বানুমতি লাগবে। তিনি প্রশ্ন তুলেছেন, 24 ঘন্টার মধ্যে আটকের খবর প্রকাশ করলে তার সমস্যা নেই, আর সরকারের কথায় যারা গুম করে তাদের তদন্তে সরকারের অনুমতি লাগার শর্ত দেওয়ার মানে কি? তার ভাষায় এসবের অর্থ একটাই, বিএনপি সরকার বিরোধী পক্ষকে ইচ্ছামতো গুম করার ক্ষমতা বহাল রাখতে চায়। মানবাধিকার কমিশন ও দুদক নিয়েও কল্লোল মোস্তফা কড়া সমালোচনা করেছেন। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে আনা এবং দুদক কমিশনার নিয়োগের সার্চ কমিটিতে সরকারি প্রতিনিধির সংখ্যা বাড়ানোর সরকারি প্রস্তাবের বিষয়ে তিনি বলেছেন, বিগত সরকারের আমলে যেভাবে মানবাধিকার কমিশন ও দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে, বিএনপিও সেরকম আজ্ঞাবহ প্রতিষ্ঠান করতে চাচ্ছে, অর্থাৎ দলটি দুর্নীতি দমনের ব্যাপারে আন্তরিক নয়। আমরা দেখছি, রাজনৈতিক বিশ্লেষক ফেরোজ আহমেদ এই পরিস্থিতিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মনে করেন। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, পৃথক সংসদ সচিবালয় বা বিচারক নিয়োগ অধ্যাদেশগুলো ছিল একটা বড় অর্জন। এগুলো বাতিল করা খুবই উদ্বেগজনক। মানবাধিকার কমিশনকে আমলাদের অধীনে নেয়ার সরকারি চিন্তার তীব্র সমালোচনা করেছেন তিনি। বলছেন, মানবাধিকার কমিশনকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব নাকি আমলাদের দিক থেকে এসেছে। এমন প্রস্তাব যিনি বা যারা করেছেন তার বিষয়ে আদতেই বিস্তারিত খোঁজ নেওয়া জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধারণাটি তার কাছে পরিষ্কার নয়, তা বোঝা যাচ্ছে। গুম প্রতিরোধ আইনটি নিয়ে তার শঙ্কা আরও গভীর। তিনি মনে করেন, এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম সাহসী কাজ ছিল এবং গণ অভ্যুত্থানের বড় দাবিও ছিল। এই অধ্যাদেশে স্পষ্ট লেখা ছিল, রাষ্ট্রের নিরাপত্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অজুহাত দেখিয়ে গুম জায়েজ করা যাবে না। ফিরোজ আহমেদের ভয়, যাচাই বাছাইয়ের নামে এই দ্ব্যর্থহীন ভাষাই হয়তো বদলে ফেলা হবে, যাতে ক্ষমতাসীনরা ভবিষ্যতে ভিন্ন অজুহাতে মৌলিক অধিকার হরণ করতে পারে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসিবুল্লাহ আরও এক ধাপ এগিয়ে এই ঘটনাকে
বিএনপির স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ হিসেবে দেখছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি আসলে জবাবদিহিতার বিষয়টাকে আমলেই নেয় না। তার তীক্ষ্ণ মন্তব্য হচ্ছে, গুম করতে না দিলে, বিচার বিভাগকে স্বাধীনতা না দিলে, প্রশাসনে নিজেদের লোক ঢুকতে না দিলে বা দুর্নীতি দমন কমিশনকে ঠিকভাবে কাজ করতে না দিলে কিভাবে একটা সরকার স্বাধীনভাবে কাজ করবে। তিনি মনে করেন বিশাল দলীয় কর্মীদের রুটি রুজি এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে জেতার জন্য আয় রোজগারের সুযোগ করতেই বিএনপি এই পথে হাঁটছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা মনে করছে জনগণ তাদের স্বৈরাচার হওয়ার পক্ষে রায় দিয়েছে। তিনি যদিও হুঁশিয়ারি দিয়েছেন তার লেখায়, বলেছেন ক্ষমতার কোনো ভাগ কাউকে দেবেন না, অন্যায় মেনে নিতে শুরু করলে খুব দ্রুত আপনাদের দল দানবে পরিণত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা দুদক, মানবাধিকার এবং গুম অধ্যাদেশের বাইরে যেও সবচেয়ে বড় আইনি জটিলতা গণভোট অধ্যাদেশের মধ্যে খুঁজে পাচ্ছেন। প্রশ্ন উঠছে, গণভোট অধ্যাদেশের কি হবে? মূলত এটাই সবচেয়ে বড় প্রশ্ন। গণভোট অধ্যাদেশ কি যাচাই বাছাই বা সংশোধনের সুযোগ আছে? গণভোট অধ্যাদেশে গণভোট বিষয়ক 4 প্রস্তাবের মধ্যে একটিতে জুলাই সনদ কথাটি লেখা নেই, আবার প্রস্তাবটি স্বতন্ত্র। এতে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের কথা বলা হয়েছে। চতুর্থ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবটির ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল জুলাই সনদে, কিন্তু গণভোটের ফল হ্যাঁ হলে দ্বিতীয় প্রস্তাবের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের সুযোগ থাকে না। ফলে জুলাই সনদ ও গণভোটের মধ্যে পার্থক্য হয়ে যায়। এই অবস্থায় গণভোটের প্রশ্ন কি সংশোধনের সুযোগ থাকে? যে প্রশ্ন থেকে ভোটার রায় দিয়েছেন সেই প্রশ্ন বদলালে ভোটার আগেই অন্য রায় দিয়ে দিতেন। তাহলে গণভোট অধ্যাদেশ যদি যাচাই বাছাইয়ের পর আর উত্থাপিতই না হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের পথ কি হবে? সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তনের প্রশ্ন জড়িয়ে আছে জুলাই সনদে। কেবল সংসদের সুপার মেজরিটি দিয়ে এটি করা যায় না। ফলে গণভোট ছাড়া এটি করার আইনি ভিত্তিও রচনা করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠেই যায়, আরেকটি গণভোট হবে কি তবে? এই সব কিছু একসাথে করে যদি আমরা একটু বিশ্লেষণ করি, কি দেখি? কিছু প্রশ্ন সামনে আসে। প্রশ্নগুলো হচ্ছে, বিএনপি কি আসলে পরিবর্তন চায়? পুরনো স্বৈরাচারী রাজনৈতিক চর্চা বা বন্দোবস্ত, যেটা বদলের অনেক আলাপ সভা হলো, তার ফল কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আবারও সেই পুরনো বন্দোবস্ত, কেবল দলের স্বার্থের রাজনীতি করছে সবাই। এই দলীয় স্বার্থের দিকটি সব আমলে সকল দলের ক্ষেত্রে যেমন দেখা গেছে, তেমনি অধ্যাদেশগুলো বাস্তবায়ন দেখতে চাওয়ার দাবিদার জামাতে ইসলামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না? দলটি অধ্যাদেশগুলো দ্রুত বাস্তবায়ন দেখতে চাই দাবি করলেও ঠিকই একটা অধ্যাদেশের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটা হলো জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বিষয়ক অধ্যাদেশ। কারণ সেখানে জামাত ইসলামীকে পাকিস্তানের সহযোগী বলা হয়েছে। ভাবুন তো, তার মানে জাতি হিসেবে আমাদের অবস্থান গড় স্বার্থের যে দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের এজেন্ডা, যা তারা নানা কৌশলে চাপিয়ে দিতে চায়। এদিকে আমরা খবরে দেখতে পেলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরও মাঠে নামতে হবে। রাজনীতিতে মাঠ গুরুত্বপূর্ণ, আন্দোলন গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু একটি সংসদ দিয়ে নির্বাচিত হওয়ার 1.5 মাসের মধ্যে আবারও আন্দোলনে যেতে হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে, এত আন্দোলন আমাদের আসলে কতটা পুরনো রাজনীতির চক্র থেকে মুক্ত করলো? যারা নতুন রাজনীতির কথা বলেছেন, তারা কি পুরনো ক্ষমতার রাজনীতির কাছে নতি স্বীকার করেননি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।